এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর 104 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 104 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে আমরা শুরুতেই কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। দেখো, আমাদেরকে এখানে বলা হয়েছে বক্সে টাকার পরিমাণ নোট ও মুদ্রায় গোল দাগ দিয়ে হিসাব করি, একটি করে দেখানো হয়েছে। দেখো, আমাদেরকে বলা হয়েছে যে বক্সে টাকার পরিমাণ, অর্থাৎ এই দেখো আমরা কিন্তু ছোট ছোট বক্স দেখতে পাচ্ছি, তাই না? এই বক্সে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 19 টাকা 25 পয়সা। এই যে 19 টাকা 25 পয়সার কথা বলা হয়েছে, এখন আমাদেরকে কি করতে হবে? এই নিচে যে নোটগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যে মুদ্রাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে ব্যবহার করে 19 টাকা 25 পয়সা কিন্তু আমাদেরকে বানাতে হবে। এবং এই 19 টাকা 25 পয়সা বানাতে আমরা যে নোটগুলোকে ব্যবহার করেছি সেই নোটগুলোর উপরে এবং যে মুদ্রাগুলোকে ব্যবহার করেছি, যে কয়টি মুদ্রাকে আমরা ব্যবহার করেছি সেই মুদ্রাগুলোর উপরে কিন্তু আমাদের গোল দাগ দিতে বলা হয়েছে। যেমন দেখো, এটি কিন্তু আমাদেরকে করে দেখানো হয়েছে। আমরা 19 টাকা 25 পয়সা কীভাবে বানিয়েছি? যেহেতু 19 টাকার কথা বলা হয়েছে, তাহলে আমরা আগে টাকার হিসাবটা করি। হ্যাঁ, আমরা 19 টাকা কিভাবে করে বানাতে পারি? দেখো, এই যে হচ্ছে 10 টাকা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা একটি 10 টাকা যদি নেই এবং তারপরে যদি একটি 5 টাকা নেই, তাহলে 10 টাকা এবং 5 টাকা মিলে হয়ে গেল 15 টাকা, তাই না? এবারে 15 টাকার সাথে যদি আমরা আরও 2 টাকা নেই, দেখো এখানে কিন্তু 2 টাকার একটি নোট আমরা দেখতে পাচ্ছি, তাহলে 15 টাকার সাথে এই 2 টাকাকে নিলে হয়ে গেল 17 টাকা। 17 টাকার সাথে এই 2 টাকাকে যদি আমরা নিয়ে নিই, তাহলে 17 এবং 2 টাকা মিলে হয়ে গেল 19 টাকা। দেখো, আমাদের কিন্তু 19 টাকার কথা বলা হয়েছিল, আমরা কিন্তু 19 টাকা এখানে বানিয়ে ফেললাম। তাহলে আমরা এখানে কোন কোন নোটগুলোকে ব্যবহার করেছি? যেহেতু 10 টাকার একটি নোট ব্যবহার করেছি, এজন্য এটির উপরে একটি গোল দাগ আমরা দিয়েছি। দেখো, এখানে কিন্তু একটি গোল দাগ আমরা দেখতে পাচ্ছি। তারপরে 5 টাকার 3টি নোটের মধ্যে আমরা কতটি নোট নিয়েছি? একটি নোট কিন্তু নিয়েছিলাম, তাই না? এই জন্য আমরা কী করেছি? এই একটি নোটের উপরে আমরা একটি গোল চিহ্ন দিয়েছি। এরপরে আমরা এই যে 2 টাকার নোটগুলো দেখতে পাচ্ছি, এই 2 টাকার কতটি নোট নিয়েছিলাম 19 টাকা বানাতে? 2টি নোটকেই কিন্তু আমরা নিয়েছিলাম, তাই না? এই জন্য আমরা এই নোটের উপরেও একটি গোল চিহ্ন দিয়েছি এবং এই নোটের উপরেও একটি গোল দাগ দিয়েছি। দেখো, আমাদের কিন্তু এই কয়টি নোট নিয়ে কিন্তু 19 টাকা হয়ে গেল। এখন আমাদের বানাতে হবে 25 পয়সা। তাহলে এই মুদ্রাগুলো দিয়ে আমরা কিভাবে করে 25 পয়সা বানাতে পারি? আমরা জানি এই মুদ্রাটি হচ্ছে কত পয়সা? এটি হচ্ছে 10 পয়সা। তাহলে দেখো, এটিও কিন্তু 10 পয়সা এবং এটি হচ্ছে 5 পয়সা এবং এটি হচ্ছে 10 পয়সা। আমাদের মোট বানাতে হবে কিন্তু 25 পয়সা, তাই না? তাহলে 25 পয়সা বানাতে গেলে দেখো, আমরা যদি প্রথমে 10 পয়সা নেই, তারপরে যদি আরও 10 পয়সা নেই, তাহলে 10 এবং 10 মিলে হয়ে গেল 20 পয়সা। এবং এই 20 পয়সার সাথে যদি আমরা এই 5 পয়সাকে নিয়ে নিই, তাহলে 20 এবং 5 মিলে হয়ে গেল 25 পয়সা। দেখো, আমাদের কিন্তু এই 3টি মুদ্রা নিয়ে 25 পয়সা হয়ে গেল। এজন্য আমরা এবারে কি করতে পারি? এই মুদ্রার উপরে একটি গোল চিহ্ন দিব, এই মুদ্রার উপরেও একটি গোল দাগ দিব এবং এই মুদ্রাটির উপরেও একটি গোল দাগ দিব, কারণ এই 3টি মিলে হয়ে গেল 25 পয়সা, তাই না? তাহলে কিন্তু আমাদের 19 টাকা 25 পয়সাকে এখান থেকে বের করা হয়ে গেল। এবারে একই রকমভাবে যদি আমরা এই চিত্রটিকে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের এই বক্সে কত টাকার কথা বলা হয়েছে? আমরা দেখতে পাচ্ছি 52 টাকা 75 পয়সা। আচ্ছা, যেহেতু প্রথমে 52 টাকা বলা হয়েছে, তাহলে আমরা 52 টাকা আগে এখান থেকে বের করি। দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 টাকার নোট এবং এখানেও রয়েছে 20 টাকার নোট। তাহলে আমরা যদি এই 20 টাকাকে নিই, দেখো এই একটি 20 টাকাকে নিলাম এবং এই একটি 20 টাকাকে নিলাম, তাহলে 20 এবং 20 মিলে হয়ে গেল 40 টাকা, তাই না? আমাদের বানাতে হবে কিন্তু 52 টাকা, তাহলে 20 এবং 20 মিলে পাচ্ছি আমরা 40 টাকা। এরপরে এই যে 10 টাকার নোটগুলো আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যদি একটি 10 টাকার নোট নিয়ে নিই, দেখো আমরা একটি 10 টাকার নিয়ে নিলাম, এই জন্য এটির উপরে একটি গোল দাগ দিলাম। 20 টাকা এবং 20 টাকা মিলে হয়ে গেল আমাদের 40 টাকা। এবং এই 40 টাকার সাথে যদি এই 10 টাকাকে আমরা যোগ করে দিই, তাহলে 40 এবং 10 টাকা মিলে হয়ে গেল 50 টাকা। আমাদের বানাতে হবে কিন্তু 52 টাকা। তাহলে আমরা এবারে কি করতে পারি?
এই দেখো নিচে যে আমরা দুটি নোট দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কত টাকার নোট? এটি হচ্ছে 1 টাকার নোট এবং এটি হচ্ছে 1 টাকার নোট। তাহলে এই যে 50 টাকা আমরা বানিয়েছি, এই 50 টাকার সাথে যদি এই 1 টাকাকে নিয়ে নিই, তাহলে 50 এবং 1 মিলে হয়ে গেল 51 টাকা। এবং এই 51 টাকার সাথে যদি আরও একটি নোটকে আমরা নিয়ে নিই, তাহলে এই 1 টাকা মিলে হয়ে গেল 51 এবং 1 মিলে হয়ে গেল 52 টাকা। দেখো আমরা কিন্তু 52 টাকা এখানে বানিয়ে ফেলেছি। এবারে আমাদের বানাতে হবে 75 পয়সা। দেখো এই যে আমরা এখানে যে মুদ্রাগুলোকে দেখতে পাচ্ছি, এগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে করে 75 পয়সা বানাতে পারি। আমরা দেখতে পাচ্ছি এই শুরুতে যে মুদ্রাটি রয়েছে এটি হচ্ছে 50 পয়সার মুদ্রা, তাই না? এর নিচেরটাও কিন্তু 50 পয়সার মুদ্রা। তারপরে হচ্ছে এই যে তিনটি মুদ্রা আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে 25 পয়সা, 25 পয়সা, 25 পয়সা, তিনোটাই কিন্তু 25 পয়সার মুদ্রা। তাহলে আমরা 75 পয়সা কীভাবে বানাতে পারি? দেখো আমরা যদি এই 50 পয়সার সাথে যদি এই 50 পয়সাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে 50 এবং 50 মিলে হয়ে গেল 100, তাই না? তাহলে কিন্তু আমাদের হচ্ছে না। আমরা কি করতে পারি? দেখো এই 50 পয়সার সাথে যদি আমরা এই একটি 25 পয়সাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে 50 পয়সা এবং 25 পয়সা মিলে হয়ে গেল 75 পয়সা। এবারে কিন্তু আমাদের মিলে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি নিব? আমরা হচ্ছে এখান থেকে একটি মাত্র হচ্ছে 50 পয়সাকে নিব এবং একটি মাত্র 25 পয়সাকে নিব। তাহলে 50 এবং 25 পয়সা মিলে হয়ে গেল 75 পয়সা। দেখো আমরা কিন্তু এই দুটি মুদ্রার উপরে কিন্তু আমরা গোল দাগ দিয়েছি। এবারে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে 1151 টাকা 70 পয়সা। অথবা আমরা এই 1151কে কী বলতে পারি? আমরা কিন্তু 1151 টাকাও বলতে পারি। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা কিন্তু সেভাবেই এটিকে বলতে পারো। আচ্ছা, আমাদের মনে হয় বেশি সুবিধা হবে যদি আমরা 1100 এটাকে ধরে নিই, বা 1151 এইভাবে যদি বলি, তাহলে আমাদের মনে হয় বেশি সুবিধা হবে। হ্যাঁ, তাহলে 1151 টাকা যেহেতু বলা হয়েছে, তাহলে 1151 টাকাকে আগে আমরা বের করি। দেখো এইখানে কিন্তু আমরা এই সারিতে তিনটি 500 টাকার নোট দেখতে পাচ্ছি, এই সারিতে আমরা তিনটি 100 টাকার নোট দেখতে পাচ্ছি, এই সারিতে তিনটি 50 টাকার নোট দেখতে পাচ্ছি। তাহলে এগুলোকে ব্যবহার করে যদি আমরা 1151 টাকা বানাই, দেখো আমরা শুরুতে কী করব? 500 টাকার একটি নোট নিব, তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে 500 টাকা, তাই না? এবারে 500 টাকার যদি আরও একটি নোট নেই, তাহলে 500 এবং 500 মিলে হয়ে গেল 1000 টাকা। এবারে দেখো আমাদের কিন্তু 1100 বানাতে হবে, তাই না? তাহলে 1000-এর সাথে যদি আমরা 100 টাকার একটি নোটকে নিয়ে নিই, তাহলে হয়ে গেল 1000 এবং 100 মিলে হয়ে গেল 1100। দেখো 1100 কিন্তু হয়ে গেল। এখন আমাদের কিন্তু 51 টাকা বানাতে হবে, তাই না? 51 টাকা আমরা কীভাবে বানাবো? এই যে 50 টাকার তিনটি নোট রয়েছে, এখান থেকে আমরা একটি নোটকে নিব, তাই না? আমরা এখান থেকে এই শুরুর নোটটিকে মনে করে নিয়ে নিলাম। তাহলে আমাদের হয়ে গেল 50 টাকা। এখন আমরা মোট পাচ্ছি কত? এখানে 1150 টাকা। দেখো 500 500 মিলে হয়ে গেল 1000, 1000-এর সাথে আরও 100 টাকার নোট নিলে হয়ে গেল 1100 টাকা, এবং 1100 টাকার সাথে যদি 50 টাকার একটি নোট নেই, তাহলে হয়ে গেল 1150 টাকা। কিন্তু আমাদের বলা হয়েছে 1151 টাকা। তাহলে আমরা আরও 1 টাকা কোথায় পাবো বন্ধুরা? এই দেখো এই পাশে যে মুদ্রাগুলো আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা 1 টাকা বানিয়ে নিতে পারি। যেমন এই যে মুদ্রাটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে 50 পয়সার মুদ্রা এবং এটিও হচ্ছে 50 পয়সার মুদ্রা। এখন এই 50 পয়সা এবং 50 পয়সাকে যদি আমরা এক করি, তাহলে আমরা জানি 50 পয়সা এবং 50 পয়সা মিলে হয়ে গেল 100 পয়সা, তাই না? এই দুটি মিলে হয়ে যায় 100 পয়সা। আর যখন 100 পয়সা হয়, তখন 100 পয়সা মিলে কি হয়ে যায়? আমরা জানি 100 পয়সা মিলে হয়ে যায় 1 টাকা। তার মানে এই দুটি মিলে হয়ে গেল 1 টাকা। যেহেতু 100 পয়সা হয়েছে, তার মানে আমরা এটিকে বলতে পারি 1 টাকা। দেখো এই যে 1150 টাকা আমরা এই পর্যন্ত পেয়েছি, এই 1150-এর সাথে এই 1 টাকাকে মিলে হয়ে গেল 1151 টাকা। এই জন্য আমরা কী করব? এটিকে একটি গোল চিহ্ন দেব এবং এটিকেও একটি গোল চিহ্ন দেব, ঠিক আছে? এবারে দেখো আমাদের কিন্তু টাকার হিসাবটি বের করা হয়ে গেল। এখন আমরা পয়সার হিসাবটি বের করব। এখানে কত পয়সা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে 70 পয়সা। এখন দেখো আমরা 70 পয়সা কীভাবে করে বের করতে পারি? আমরা এখানে
যে মুদ্রাগুলো দেখতে পাচ্ছি, এই সারিতে যে 3টি একই রকম মুদ্রা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কত টাকার মুদ্রা? হ্যাঁ, এগুলো হচ্ছে 10 পয়সার মুদ্রা। এবং এইগুলো হচ্ছে কত পয়সার মুদ্রা? এগুলো হচ্ছে 25 পয়সা। এটিও 25 পয়সা, এটিও 25 পয়সা এবং এটিও 25 পয়সা। আমরা জানি যে 25 পয়সার মুদ্রার উপরে কিন্তু একটি বাঘের চিত্র থাকে, তাই না? তাহলে এগুলো হচ্ছে 25 পয়সা, এগুলো হচ্ছে 10 পয়সা। এখন এগুলো মিললে আমরা 70 পয়সা কীভাবে করে বানাতে পারি? দেখো, আমরা যদি এই 25 পয়সার সাথে যদি আরও একটি 25 পয়সাকে আমরা যদি যোগ করি, তাহলে হয়ে গেল 25 এবং 25 মিলে হয়ে গেল 50 পয়সা, তাই না? এখন এই 50 পয়সার সাথে যদি আরও আমরা 25 পয়সা যোগ করি, তাহলে কত হয়ে যাবে? 75 পয়সা হয়ে যাবে। আমাদের কিন্তু তাহলে সঠিক উত্তরটি বের হবে না, আমাদের 70 পয়সা কিন্তু বানাতে হবে। তাহলে আমরা দুটি নিলাম, দুটি মিলে হয়ে গেল 25 25 মিলে হয়ে গেল হচ্ছে 50 পয়সা। এখন এই 50 পয়সার সাথে যদি আমরা এই 10 পয়সাকে নিই, তাহলে 50 পয়সা এবং 10 পয়সা মিলে হয়ে গেল 60 পয়সা। এখন এই 60 পয়সার সাথে যদি আরও 10 পয়সাকে আমরা নেই, তাহলে হয়ে গেল 70 পয়সা। দেখো, 25 পয়সা, 25 আর 25 মিলে 50 পয়সা, 50 আর 10 মিলে হয় 60 পয়সা, 60 আর 10 মিলে হয়ে যায় 70 পয়সা। তাহলে কিন্তু আমরা 1151 টাকা 70 পয়সা বের করে ফেলেছি এখান থেকে। আশা করি তোমরা সকলেই খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে হিসাব করি। আমরা 1 নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 10 পয়সা যোগ 25 পয়সা যোগ 3 টাকা। এই সবগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের মোট কত টাকা হবে? যে টাকাটা হবে এটিকে কিন্তু আমরা এই খালি ঘরে লিখে দেব। আচ্ছা দেখো, এটির ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এই দেখো এখানে কিন্তু টাকাও রয়েছে এবং কতগুলো পয়সাও রয়েছে। আমরা এই পয়সাগুলোকে আলাদা যোগ করব এবং টাকাগুলোকে কিন্তু আমরা আলাদা যোগ করব, ঠিক আছে? এবং আমরা কিন্তু একটা জিনিস এর আগেও শিখেছি, সেই বিষয়টি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই। সেটি হচ্ছে, যখন 100 পয়সা হবে, 100 পয়সা মিলে হয়ে যায় হচ্ছে 1 টাকা, ঠিক আছে? 100 পয়সা মিলে হয়ে যায় কিন্তু 1 টাকা। এটি আমাদের সব সময় মনে রাখতে হবে। এখন দেখো, যদি আমরা এই পয়সাগুলোকে আলাদাভাবে হিসাব করি, এখানে বলা হয়েছে 5 পয়সা যোগ 5 পয়সা, তাহলে 5 এবং 5 মিলে হয়ে যায় 10 পয়সা। 10 পয়সার সাথে যদি আরও 10 পয়সাকে যোগ করি, তাহলে 10 আর 10 মিলে হয়ে গেল 20 পয়সা। 20 পয়সার সাথে যদি আমরা 25 পয়সাকে যোগ করি, তাহলে 20 এবং 25 পয়সা মিলে হয়ে গেল হচ্ছে 45 পয়সা। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু পয়সা শেষ, তাই না? এরপরে কিন্তু টাকা রয়েছে। তাহলে এখানে আমরা মোট কত পয়সা পাচ্ছি? 45 পয়সা। এখন এই 45 পয়সার সাথে আমাদের যোগ করতে বলা হয়েছে 3 টাকা। তাহলে 45 পয়সা এবং 3 টাকা মিলে হয়ে যায় 3 টাকা 45 পয়সা। আমরা কিন্তু টাকাটাকে আগে লিখব এবং পরবর্তীতে পয়সাটাকে লিখব, ঠিক আছে? তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 3 টাকা 45 পয়সা। আমরা এখানে লিখে দিব, এই যে খালি ঘরটি রয়েছে এখানে আমরা লিখে দিব 3 টাকা। দেখো, আমার এখানে যেহেতু জায়গা কম, আমি বাহিরে লিখে দিচ্ছি 3 টাকা 45 পয়সা। এরপরে দেখো, 2 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 1 পয়সা যোগ 10 পয়সা যোগ 50 পয়সা যোগ 2 টাকা যোগ 5 টাকা। তাহলে এখানে কিন্তু দুটি টাকার কথা বলা হয়েছে, 2 টাকা এবং 5 টাকা। এই টাকাগুলোকে আমরা আলাদা হিসাব করব এবং পয়সাগুলোকে আলাদা হিসাব করব। আচ্ছা, যদি পয়সাগুলোকে হিসাব করি, দেখো 1 পয়সা যোগ 10 পয়সা, তাহলে 1 পয়সা এবং 10 পয়সা মিলে হয়ে গেল 11 পয়সা। 11 পয়সার সাথে যদি আরও 50 পয়সাকে যোগ করি, তাহলে 11 এবং 50 মিলে হয়ে গেল 61 পয়সা, ঠিক আছে? আমাদের কিন্তু এই পর্যন্ত পয়সা শেষ। দেখো, আমরা কত পয়সা পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে 61 পয়সা, তাই না? এখন এখানে টাকার কথা বলা হয়েছে কত টাকা? 2 টাকা এবং 5 টাকা। আমরা কিন্তু এই টাকাগুলোকে আলাদাভাবে যোগ করবো, আমি বলেছি। তাহলে 2 এবং 5 মিলে হয়ে যায় 7 টাকা, তাই না? তাহলে 2 টাকা এবং 5 টাকা মিলে আমরা পাচ্ছি 7 টাকা এবং কত পয়সা পাচ্ছি? 61 পয়সা। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 7 টাকা 61 পয়সা। তাহলে আমরা এখানে লিখে দেব 7 টাকা 61 পয়সা। 7 টাকা 61 পয়সা। এরপরে দেখো,
যদি আমরা 3 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 3 টাকা যোগ 25 পয়সা যোগ 50 পয়সা যোগ 30 টাকা। আমাদের কিন্তু এইবারে একটু অন্যরকমভাবে এখানে বলা হয়েছে। দেখো টাকাটাকে কিন্তু এই শুরুতেও বলা হয়েছে এবং শেষেও কিন্তু টাকা বলা হয়েছে, মাঝখানে কিন্তু আমরা শুধুমাত্র পয়সা দেখতে পাচ্ছি। এখানেও পয়সা এবং এখানেও পয়সা। আমরা কি করব, আমাদের যেভাবেই এখানে দেওয়া থাকুক না কেন, আমরা কিন্তু পয়সাগুলোকে আলাদাভাবে যোগ করব এবং টাকাগুলোকে আলাদাভাবে যোগ করব। তাহলে আমরা যদি শুরুতে পয়সাগুলোকে যোগ করি, দেখো এখানে বলা হয়েছে 25 পয়সা এবং এখানে 50 পয়সা। তাহলে 25 পয়সার সাথে যদি 50 পয়সাকে যোগ করে দেই তাহলে কত পাই? আমরা জানি 25 এবং 50 মিলে হয়ে যায় 75 পয়সা। আমরা কিন্তু পাচ্ছি 75 পয়সা। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 75 পয়সা। এখন যদি আমরা টাকাগুলোকে যোগ করি, এখানে রয়েছে 20 টাকা এবং এখানে রয়েছে 30 টাকা। তাহলে 20 এবং 30কে যোগ করলে হয়ে যায় 50 টাকা। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি কত টাকা? 50 টাকা 75 পয়সা। আমরা জানি টাকা আগে লিখতে হয়, এই জন্য লিখবো হচ্ছে 50 টাকা 75 পয়সা। 50 টাকা 75 পয়সা। দেখো আমাদের কিন্তু এই অঙ্কটিকেও সমাধান করা হয়ে গেল। এরপরে যদি 4 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 5 পয়সা যোগ 25 পয়সা যোগ 10 টাকা যোগ 2 টাকা যোগ 10 পয়সা। দেখো এখানে কিন্তু পয়সা এবং টাকা কিন্তু মিলিয়ে ঝিলিয়ে লেখা, তাই না? এখন আমরা কি করব, পয়সাগুলোকে আলাদাভাবে যোগ করব এবং টাকাগুলোকে আলাদাভাবে যোগ করব। তাহলে আমরা যদি শুধু পয়সাগুলোকে আগে যোগ করি, দেখো এখানে বলা হয়েছে 5 পয়সা যোগ 25 পয়সা। তাহলে 5 পয়সার সাথে 25 পয়সাকে যোগ করলে হয়ে যায় 5 এবং 25 মিলে হয়ে যায় 30 পয়সা। 30 পয়সার সাথে আর কি কোনো পয়সা রয়েছে এখানে? দেখো তো, এই দেখো একদম শেষে কিন্তু আমরা 10 পয়সা দেখতে পাচ্ছি। তাহলে 30 পয়সার সাথে 10 পয়সাকে যোগ করলে হয়ে যায় 40 পয়সা। আমরা মোট পাচ্ছি কিন্তু 40 পয়সা, তাই না? আমরা এখানে লিখে দিলাম 40। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি 40। এটি কিন্তু তোমরা এখানে লিখবে না, ঠিক আছে? সরাসরি কিন্তু এই উত্তরে গিয়ে লিখে দেবে। আচ্ছা, আমরা মোট পাচ্ছি হচ্ছে 40 পয়সা। এবারে যদি আমরা টাকাগুলোকে হিসেব করি, দেখো এখানে টাকা রয়েছে 10 টাকা। দেখো এখানে দেখতে পাচ্ছি 10 টাকা, এখানে দেখতে পাচ্ছি 2 টাকা। তাহলে 10 টাকা এবং 2 টাকা মিলে হয়ে যায় 12 টাকা। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত টাকা কত পয়সা? 12 টাকা 40 পয়সা। আমরা এখানে লিখে দেব 12 টাকা, আমরা লিখে দেব 12 টাকা 40 পয়সা। আমরা লিখে দেবো 12 টাকা 40 পয়সা। তাহলে কিন্তু এই পৃষ্ঠের প্রতিটি অঙ্ক আমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবেই শিখতে পারলাম। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং তৃতীয় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে তোমরা এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কের উপরে ক্লিক করে খুব সহজেই কিন্তু যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।